হ্যালো। তো যারা আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে আমি সবার আগে আমার চ্যানেলে ওয়েলকাম জানাই। তো আজকের আমাদের চর্চার বিষয় হবে অফ স্টাডিজ, এই এসেটি। এসেটি কার লেখা? ফ্রান্সিস বেকনের। তিনি জন্মেছিলেন 1561 সালে এবং মারা গেছিলেন 1626 সালে। 1597 সালে 1597 সালে তিনি 10টি এসের একটি সিরিজ পাবলিশ করেছিলেন। সেই সিরিজের ফার্স্ট এসেই হলো অফ স্টাডিজ। আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি, ফ্রান্সিস বেকনকে কিন্তু ফাদার অফ ইংলিশ এসে বলা হয়। ঠিক আছে, তাহলে এই ছিল কিছু বেসিক পয়েন্ট। ফ্রান্সিস বেকনকে কি বলা হয়? ফাদার অফ ইংলিশ এসে। এবং তার প্রথম 10টি এসের যে সিরিজের ফার্স্ট এসেই হলো অফ স্টাডিজ, যেটা কিনা লেখা হয়েছিল বা মডিফাই করা হয়েছিল 1612 সালে। আরও কিছু আইডিয়া, আরও কিছু নতুন নতুন ওয়ার্ড এক্সপ্রেশন এতে ইউজ করা হয়েছিল। আর এইটা কিন্তু এই এসেটা পড়তে পড়তে তোমরা দেখতে পাবে এলিজাবেথেন পিরিয়ডে যে মানুষেরা ছিলেন তাদের ওপর রেনেসাসের যে একটা প্রভাব ছিল সেটা কিন্তু এই এসেটা পড়ার মাধ্যমে তোমরা বুঝতে পারবে। ফ্রান্সিস বেকন এই এসেটার মাধ্যমে পড়াশোনাটাকে ফ্যাসিলিটেট করেছেন। অর্থাৎ আমাদের পৃথিবীতে জ্ঞান কিন্তু আনলিমিটেড, কিন্তু আমাদের কাছে কিন্তু কিছু গিনাচুনা অর্থাৎ কিছু 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 জ্ঞানই এসে পৌঁছয়। আমরা কিন্তু সব জ্ঞান বা আমরা কিন্তু জানি না কোথায় জ্ঞান কিভাবে আমাদের প্রয়োগ করা উচিত। এই অফ স্টাডিজ পড়লে তোমরা কিছুটা সেই ধারণা পাবে। অর্থাৎ আমরা দেখবে যারা পড়াশুনো জানে তাদের কথাবার্তা আর যারা পড়াশুনো জানেন না তাদের কথাবার্তার একটা ডিফারেন্স থাকে, তোমরা শুনলে বুঝতে পারবে। একটা শান্ত, একটা সফট, একটা টেন্ডারনেস, ঠিক আছে, এইগুলো একটা ব্যাপার থাকে। তো অফ স্টাডিজ কিন্তু সেগুলোই তোমাদের শেখাবে। তো চলো এইবার আমি শুরু করব অফ স্টাডিজের এসেটা। আচ্ছা, তার আগে ফ্রান্সিস বেকনের সম্পর্কে একটু জেনে নেব। Francis Bacon is primarily known as 16th century English philosopher and 20th century Irish born painter. ফ্রান্সিস বেকন কিন্তু একজন আইরিশ বর্ন পেইন্টারও ছিলেন। হি ইজ রেকগনাইজড অ্যাজ ফাদার অফ এম্পিরিজম। এম্পিরিজম কথাটার অর্থ কী এটা একটু আমি তোমাদের বলি, যার অর্থ অভিজ্ঞতাবাদ। অর্থাৎ অভিজ্ঞতাবাদকে আরেক অর্থে প্রয়োগবাদও বলা যায়। মানে এটা ফিলোসফিক্যাল একটা ওয়ার্ড। এখানে বলা হয় যে সমস্ত জ্ঞান বাস্তব অভিজ্ঞতা, পরীক্ষা নিরীক্ষা আর প্রমাণের মাধ্যমে অর্জিত হয়। এই এম্পিরিজমকে বেস করেই কিন্তু এই অফ স্টাডিজের বেশিরভাগটা লেখা হয়েছে, যেটা তোমরা গল্পটা বা এসেটা পড়তে পড়তেই জানতে পারবে। তো তারপরে যাই, হি পায়োনিয়ার্ড দ্য বেকনিয়ান মেথড। তিনি বেকনিয়ান মেথডের জনক ছিলেন। হি কয়েন্ড দ্য ফেমাস ফ্রেজ সায়েন্সিয়া পোটেনশিয়া এস্ট, যার মানে নলেজ ইজ পাওয়ার, অর্থাৎ জ্ঞানই হলো শক্তি। ফ্রান্সিস বেকন ইজ মেইনলি কনসিডার্ড অ্যাজ দ্য ফাদার অফ ইংলিশ এসে। এই পয়েন্টটা আমি তোমাদের আগেই বলেছি। বেকনস রাইটিং ইজ ফেমাস ফর ইটস অ্যাফোরিস্টিক অ্যান্ড কনসাইজ স্টাইল। অ্যাফোরিস্টিক অ্যান্ড কনসাইজ, কনসাইজ কথার অর্থ তো তোমরা সবাই জানো, সংক্ষিপ্ত। আর অ্যাফোরিস্টিক কথার অর্থ গভীর জ্ঞান আছে যে ওয়ার্ডটার মধ্যে, সেই স্টাইলে কিন্তু তিনি লিখতেন। অ্যাফোরিস্টিক অ্যান্ড কনসাইজ স্টাইল, স্বল্প কথায় গভীর জ্ঞান বা সূত্রধর্মী লেখা তিনি লিখতেন। হি ইজ অলসো সায়েন্টিস্ট অ্যান্ড অপটিমিস্ট। তিনি একজন সায়েন্টিস্ট ছিলেন। অপটিমিস্ট, অপটিমিস্ট কথার অর্থ কী? অপটিমিস্ট হলো সেই ধরনের মানুষদের বলা হয় যারা কিনা পজিটিভ সাইডটা বেশি দেখে, অর্থাৎ যে কোনো জিনিসের মধ্যে তারা পজিটিভ জিনিসটা দেখতে পায়, তাদের বলা হয় অপটিমিস্ট। ভালো বাংলায় আমরা আশাবাদীও বলতে পারি। তিনি একজন বিজ্ঞানী ছিলেন এবং ইনি একজন আশাবাদী ছিলেন। হি ওয়াজ হেভিলি ইনফ্লুয়েন্সড বাই মাইকেল ডি মন্টেন। তিনি গভীরভাবে প্রভাবিত ছিলেন কার দ্বারা? ছিলেন মাইকেল ডি মন্টেন দ্বারা। Novum Organum is a treatise on his inductive scientific method.
এই নবম অর্গানাম কিন্তু একটা অত্যন্ত ইম্পর্টেন্ট নিবন্ধ ইন্ডাকটিভ সায়েন্টিফিক মেথডের ওপর লেখা। His unfinished utopian novel about an ideal society called Bensalem is the New Atlantis, অর্থাৎ তার অসমাপ্ত ইউটোপিয়ান নভেল, যেটা কিনা বেনজালেম সম্পর্কে, আইডিয়াল সোসাইটি যাকে বলা হয় বেনজালেম, সেটার নাম ছিল দ্য নিউ অ্যাটলান্টিস। এগুলো কিন্তু ফ্রান্সিস বেকনের সম্পর্কে কোনো এমসিকিউ আসলে এই ধরনের কোয়েশ্চেনগুলো থাকে। তো চলো এবার আমরা এসেটা শুরু করব। অফ স্টাডিজ। স্টাডিজ সার্ভ ফর ডিলাইট, ফর অর্নামেন্ট অ্যান্ড ফর অ্যাবিলিটি। স্টাডিজ আমাদের কি দেয়? আনন্দ দেয়। অলঙ্কার, অর্নামেন্ট কথার অর্থ অলঙ্কার, অলঙ্কার হিসেবে সৌন্দর্য বাড়ায়। অ্যান্ড ফর অ্যাবিলিটি, এবং আমাদের সক্ষমতাকেও বাড়ায়। দেয়ার চিফ ইউজ ফর ডিলাইট ইজ ইন প্রাইভেটনেস অ্যান্ড রিটায়ারিং। এর প্রধান উপযোগিতা কি? এর প্রধান উপযোগিতা হলো ব্যক্তিগতভাবে আর অবসরকালে আনন্দ দেওয়া। অর্থাৎ যখন আমরা একা একা থাকি বা যে সময় আমাদের কোনো কাজ থাকে না, সেই সময় কিন্তু এর কাজ আনন্দ দেওয়া। মানে আমরা নানান রকমের বই তখন পড়তে পারি, যে বইগুলো আমাদের ভালো লাগে। এক একজনের এক এক রকম চয়েসের বই। তো আমরা কি করি অবসরকালে? যারা বই প্রেমী হয় তারা কিন্তু এই অবসরকালে কি করে? বই পড়ে। আর এলিজাবেথান পিরিয়ডে যারা ছিলেন তারা কিন্তু সেই সময় এন্টারটেইনমেন্টের সোর্স হিসেবে বই পড়াটাই তাদের কাছে একমাত্র সোর্স ছিল। তো যে কারণে এই লাইনটা কিন্তু তিনি ইউজ করেছেন। ফর অর্নামেন্ট ইজ ইন ডিসকোর্স অ্যান্ড ফর অ্যাবিলিটি ইজ ইন দ্য জাজমেন্ট অ্যান্ড ডিসপোজিশন অফ বিজনেস। অর্থাৎ আলোচনায় অলঙ্কার হিসেবে শোভা বাড়ায় আমাদের অধ্যয়ন, অর্থাৎ স্টাডিজ, বিচার বিশ্লেষণ করতে সাহায্য করে, জাজমেন্ট অ্যান্ড ডিসপোজিশন অফ বিজনেস, মানে কর্ম সম্পাদনের ক্ষেত্রে, বা বিজনেস বলতে এখানে কিন্তু শুধু ব্যবসার কথা বলা হচ্ছে না, যে কোনো কর্ম সম্পাদনের কথা বলা হচ্ছে। সেই কর্ম সম্পাদনের যে দক্ষতা, সেটা বৃদ্ধি করতেও কিন্তু আমাদের কে সাহায্য করে? পড়াশুনো, অধ্যয়ন, স্টাডিজ। এক্সপার্ট মেন ক্যান এক্সিকিউট অ্যান্ড পারহ্যাপস জাজ ফর পার্টিকুলার্স ওয়ান বাই ওয়ান। অর্থাৎ দক্ষ যে মানুষেরা হয় তারা তাদের কাজ বা তারা তাদের কর্ম সম্পাদন করতে এবং সম্ভবত একে একে সমস্তটাকে বিচার বিশ্লেষণের দ্বারা তারা সক্ষম হয়। ঠিক আছে? বাট দ্য জেনারেল কাউন্সিলস অ্যান্ড প্লটস অ্যান্ড মার্শালিং অফ অ্যাফেয়ার্স কাম বেস্ট ফ্রম দোজ দ্যাট আর লার্নড। কিন্তু সাধারণ যে পরামর্শ বা কাজের যে পরিকল্পনা করা হয়, সেইটা সম্পাদন করা পর্যন্ত, সেই পরামর্শ থেকে শুরু করে সম্পাদনা করা, অর্থাৎ কাজ শেষ করা পর্যন্ত সমস্তটাই কিন্তু ভালোভাবে সম্পাদন করতে পারে কারা? যারা লার্নেড, অর্থাৎ যারা বিজ্ঞ, যারা জ্ঞানী। টু স্পেন্ড টু মাচ টাইম ইন স্টাডি ইজ স্লথ। স্লথ কথার অর্থ কি? স্লথ কথার অর্থ কিন্তু অলসতা, অর্থাৎ লেজিনেস। টু স্পেন্ড টু মাচ টাইম ইন স্টাডি, অর্থাৎ পড়াশোনায় আবার বেশিরভাগ সময় কাটানোটাও কিন্তু একটা অলসতার মধ্যে পড়ে। টু ইউজ দেম ফর অর্নামেন্টেশন ইজ অ্যাফেক্টেশন, অর্থাৎ বেশি মাত্রায় এটাকে অলংকার হিসেবে ব্যবহার করাটা কি? একটা অ্যাফেক্টেশন, অর্থাৎ একটা ভান করা বা একটা জেস্চার দেখানো। ঠিক আছে? যে হ্যাঁ আমি কত পড়াশুনো জানি বা কিছু। কেউ কেউ আছে দেখবে যখন কথা বলে চেষ্টা করে ইংলিশ ইউজ করার, কিন্তু তারা কিন্তু খুব একটা ভালোভাবে বলে উঠতে পারে না। সেইটা কি থাকে? সেইটা হচ্ছে তাদের দেখানো, অর্থাৎ শো অফ। সেইটাই বলতে চাচ্ছে অ্যাফেক্টেশন। অ্যাফেক্টেশন কথার অর্থ ভান বা ঢং করা বা শো অফ করা, প্রিটেন্ড করা, এগুলো। টু মেক জাজমেন্ট হোললি বাই দেয়ার রুলস ইজ দ্য হিউমার অফ আ স্কলার, অর্থাৎ বিচার বিশ্লেষণে অনেক মাত্রায় নিয়ম ফলানো। ঠিক আছে? বারবার নিয়ম দেখায় যারা কোনো রকম বিচার বিশ্লেষণ করতে দিলে, তারা নানান রকম নিয়ম দেখায়, যারা জানে যে হ্যাঁ এগুলো আমাদের জানা, এগুলো আমরা জানি। এই যে হিউমার অফ আ স্কলার, এটা কিন্তু হিউমার কথার অর্থ কি? কমিক, অর্থাৎ হাস্যজনক। একটা স্কলারের পক্ষে কিন্তু অত্যন্ত হাস্যজনক ব্যাপার। দে পারফেক্ট নেচার অ্যান্ড আর পারফেক্টেড বাই এক্সপিরিয়েন্স। আমি বলেছিলাম কি ফ্রান্সিস বেকন এম্পিরিজমটাকে বেস করে কিন্তু লিখতেন। তো দেখেছো এখানে লেখা রয়েছে এক্সপিরিয়েন্স দ্বারা পারফেক্টেড। কথার অর্থ কি? অধ্যয়ন কি করে? সহজাত যে ক্ষমতা, নেচার কথার অর্থ এখানে প্রকৃতি নয়, প্রাকৃতিক যে ক্ষমতা, সেগুলোকে পারফেক্ট করে, কিন্তু সেগুলোকে অভিজ্ঞতা আরও বেশি নিখুঁত করে তোলে। ফর ন্যাচারাল অ্যাবিলিটিস আর লাইক ন্যাচারাল প্ল্যান্টস দ্যাট নিড প্রুনিং বাই স্টাডি অ্যান্ড স্টাডিজ দেমসেলভস।
অর্থাৎ জন্মগত যে ক্ষমতা সেটা কিন্তু প্রাকৃতিক উদ্ভিদের মতো, ন্যাচারাল প্ল্যান্টের মতো, ঠিক আছে, যারা কিনা ছাঁটাই প্রয়োজন হয়। ছাঁটাইটা কিভাবে হয়? এই অভিজ্ঞতা দ্বারা, ঠিক আছে। অ্যান্ড স্টাডিজ দেমসেলস টু গিভ ফোর ডাইরেকশনস টু মাচ অ্যাট লার্জ। তাহলে কি বলছে? বলছে এই অধ্যয়নই কিন্তু কি করে? ডিরেকশন দেয়, অর্থাৎ দিক নির্দেশ করে। এক্সেপ্ট দে বি বাউন্ডেড ইন বাই এক্সপিরিয়েন্স, যদি না সেটা অভিজ্ঞতার দ্বারা সীমায়িত হয়ে থাকে। বাউন্ডেড মানে বাউন্ডেড এর পরে দেখো ইন ইউজ করেছে। এবার তোমরা এখানে বলতে পারো ইন আবার বাই দুটো প্রিপোজিশন কি করে পাশাপাশি বসছে? না, এখানে কিন্তু বাউন্ডেড ইনটা একটা ফ্রেজাল ভার্ব হিসেবে ইউজ হয়েছে, ঠিক আছে। নেক্সট আমি যাব, ক্রাফটি ম্যান কন্ডেম স্টাডিজ, সিম্পল ম্যান অ্যাডমায়ার দেম অ্যান্ড ওয়াইজ ম্যান ইউজ দেম। অর্থাৎ কথাটার মানে কি? ক্রাফটি ম্যান যারা ধূর্ত, যারা ভীষণ চালাক, চালাক মানুষেরা কি করে? নিন্দা করে। কন্ডেম স্টাডিজ অধ্যয়নকে নিন্দা করে, অর্থাৎ বলে কি হবে পড়াশোনা করে, এই যে কথাটা, ঠিক আছে। এরা হচ্ছে অত্যন্ত ধূর্ত, মানে এরা নিন্দে করতে পছন্দ করে, এরা ক্রাফটি মানুষ, ঠিক আছে। যে পড়াশোনা করে কোনো লাভ নেই, কিছু হবে না পড়াশোনা করে, কি হয়েছে ও পড়াশোনা করেও কি করতে পেরেছে? আমার এ তো পড়াশোনা না করে আজকে এত টাকা কামাচ্ছে, আর ও পড়াশোনা করেও কিছু করতে পারেনি। তো এই কথাটা তো আমাদের সমাজে এখন কমন, সবাই জানো। সিম্পল ম্যান অ্যাডমায়ার দেম, যারা সাধারণ মানুষ তারা এটাকে সম্মান করে। অ্যান্ড ওয়াইজ ম্যান ইউজ দেম, আর যারা জ্ঞানী হয়, যারা বিজ্ঞ হয়, তারা কি করে? বাস্তব জীবনে এটাকে প্রয়োগ করে। ফর দে নট দেয়ার ওন ইউজ বাট দ্যাট ইজ আ উইজডম উইদাউট দেম। জ্ঞানীরা এই ব্যবহার করার পদ্ধতি শেখান না, কিন্তু বাট দ্যাট ইজ আ উইজডম উইদাউট দেম অ্যান্ড অ্যাবভ দেম ওন বাই অবজারভেশন। কিন্তু এই জ্ঞান তাদের কি? পর্যবেক্ষণের দ্বারা কিন্তু তারা অর্জন করেছে, মানে এক্সপিরিয়েন্স দ্বারা তারা অর্জন করেছে, ঠিক আছে। অবজারভেশন কথার অর্থ পর্যবেক্ষণ। রিড নট টু কন্ট্রাডিক্ট অ্যান্ড কনফিউজ। পড়াশোনাটা কিন্তু এর জন্য করা উচিত না যে কাউকে বিরোধ করা, মানে কারোর বিরুদ্ধে বিরোধিতা করা, বা কনফিউজ কথার অর্থ কিন্তু কাউকে মিথ্যা প্রমাণ করা বা ভুল প্রমাণ করা। সেটা করার জন্য কিন্তু পড়াশোনা করা উচিত নয়। কিসের জন্য উচিত? নট টু বিলিভ অ্যান্ড টেক ফর গ্র্যান্টেড। এবং পড়াশোনাকে কখনো টেক ফর গ্র্যান্টেড নেওয়া উচিত না। টেক ফর গ্র্যান্টেড কথার অর্থ কি? কাউকে বিশ্বাস করানোর জন্য পড়াশোনা করা উচিত নয়, ঠিক আছে। আর টেক ফর গ্রান্টেড মানে কি? কোনো কিছুকে এমনভাবে নিয়ে নিলাম যে ঠিক আছে ক্যাজুয়ালি, এটাও করা উচিত নয়। নট টু ফাইন্ড টক অ্যান্ড ডিসকোর্স বাট টু ওয়ে অ্যান্ড কনসিডার। কথার অর্থ কি? কথাবার্তা বা আলোচনার মধ্যে যে এন্টারটেনমেন্ট আনার জন্য কিন্তু পড়াশুনো না। পড়াশুনো কোনো কিছুর গুরুত্ব, মূল্য বা তার মান বিবেচনা করার জন্য পড়াশুনো করা উচিত। টু ওয়ে অ্যান্ড কনসিডার। নেক্সট, some books are to be tasted, others to be swallowed and some to be chewed and digested. অর্থাৎ কিছু বই কিসের জন্য হয়? আস্বাদন করার জন্য বা টেস্ট করার জন্য পড়া হয়। আদার্স টু বি সোয়ালোড, কিছু গিলে খায়, মানে মুখস্থ করে প্রচণ্ড পরিমাণে। সাম ফিউ টু বি চিউড, কিছু চিবিয়ে খাওয়া হয়। অ্যান্ড ডাইজেস্টেড, অর্থাৎ চিবিয়ে খেয়ে হজম করার মতন করে কেউ কেউ বই পড়ে। দ্যাট ইজ সাম বুকস আর টু বি রিড অনলি ইন পার্টস, অর্থাৎ কিছু বইয়ের অংশবিশেষ পড়তে হয়। আদার্স টু বি রেড বাট নট কিউরিয়াসলি, কিছু বই পড়তে হয় কিন্তু উৎসুক না হয়ে পড়তে হয়, অতটা কিউরিয়াসিটি না রেখেই পড়া উচিত। অ্যান্ড সাম টু বি রেড হোললি অ্যান্ড উইথ ডিলিজেন্স অ্যান্ড অ্যাটেনশন। ডিলিজেন্স কথার অর্থ কি? পরিশ্রম, ঠিক আছে। আর অ্যাটেনশন কথার অর্থ কি? মনোযোগ। অর্থাৎ কিছু বই পড়তে হয় অধ্যাবসায় আর মনোযোগ সহকারে, মানে কঠোর পরিশ্রম আর মনোযোগ সহকারে কিছু বই পড়তে হয়। Some books also may be read by deputy and extracts made of them by others. কিছু বই সহকারীকে দিয়ে পড়িয়ে তার সারাংশ তৈরি করতে বলা যায় এবং সেই সারাংশটাই শুধু পড়তে হয়। But that would be only in the less important arguments. কিন্তু এগুলোর কখন দরকার হয়? যখন খুব কম কোনো গুরুত্বপূর্ণ যুক্তিতর্ক হয়, বা এমন কোনো বই যেটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, যেমন দ্য মিনার শর্ট অফ বুকস, ঠিক আছে। দ্য মিনার শর্ট অফ বুকস মানে খুব কম গুরুত্বপূর্ণ কোনো বই। এলস ডিস্টিলড বুকস আর লাইক কমন ডিস্টিলড ওয়াটার্স। পরিশুদ্ধ যে বইগুলি সেগুলো কিন্তু পরিশুদ্ধ জলের মতো। কেন?
রিডিং মেকeth আ ফুল ম্যান, কনফারেন্স এ রেডি ম্যান অ্যান্ড রাইটিং অ্যান এক্স্যাক্ট ম্যান। ঠিক আছে, তাহলে কি করে? পঠন মানুষকে পূর্ণতা দান করে। কনফারেন্সে রেডিম্যান, একটা রেডি ম্যান তৈরি করে, মানে যার সাথে তুমি কথাবার্তা বললে সে সহজে কথাবার্তার জবাব দেবে এবং টু দি পয়েন্ট জবাব দেবে, উল্টো পাল্টা কথা বলবে না। অ্যান্ড রাইটিং অ্যান্ড এক্স্যাক্ট ম্যান, আর রাইটিং মানে লেখনী কি বানায়? লেখনী তাকে নির্ভুল বানিয়ে তোলে। অ্যান্ড দেয়ারফর ইফ আ ম্যান রাইট লিটিল হি হ্যাড নিড হ্যাভ আ গ্রেট মেমোরি, ইফ হি কনফার লিটিল হি হ্যাড নিড হ্যাভ আ প্রেজেন্ট উইথ। অর্থাৎ যদি কেউ কম লেখেন তার প্রখর স্মৃতিশক্তির দরকার, যদি কেউ কম কথা বলে তাহলে তার উপস্থিত বুদ্ধি থাকা দরকার। অ্যান্ড ইফ হি রেড লিটল হি হ্যাড নিড মাচ কানিং টু সিম টু নো দ্যাট হি ডথ নট। আর যদি কেউ খুব কম পড়াশোনা করেন তাকে এতটাই চালাক হতে হবে যাতে করে তার সে যে কম পড়াশোনা করেছে সেটা সবার সামনে ধরা না পড়ে। হিস্ট্রিজ মেক মেন ওয়াইজ, পোয়েটস উইটি, ম্যাথমেটিক্স সাবটেল। অর্থ কি? ইতিহাস মানুষকে জ্ঞানী করে তোলে, কবিতা মানুষকে বুদ্ধিমান করে তোলে, আর অঙ্ক বা গণিত চর্চা মানুষকে অত্যন্ত সাবটেল করে তোলে, অর্থাৎ খুব কৌশলী করে তোলে, সূক্ষ্ম করে তোলে। কারণ যারা অঙ্ক যখন করতে হয় তখন অত্যন্ত সূক্ষ্মভাবে করতে হয়, তাই তো? একটু ভুল হলেই কিন্তু পুরো অঙ্কটা ভুল হয়ে যায়। সেই কারণে অঙ্ক কী করে তোলে? অত্যন্ত মনোযোগী করে তোলে, খুব নিখুঁত করে তোলে। ন্যাচারাল ফিলোসফি ডিপ, moral grave, logic and rhetoric able to contain। এই যে প্যারাটুকু আমি পড়লাম এটার মাধ্যমে কিভাবে সাবজেক্টগুলো তোমার পড়াশোনায় তোমাকে কিসে কিসে মানে কোন সাবজেক্ট তোমাকে পড়াশোনায় কিভাবে সাহায্য করছে সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। ঠিক আছে, তাহলে প্রাকৃতিক যে দর্শন ন্যাচারাল ফিলোসফি সেটা কি করে? যে বুদ্ধি, যে বোধ শক্তি সেটাকে গভীরতা প্রদান করে। মরাল গ্রেভ নীতি শিক্ষাকে সংযত করে। লজিক অ্যান্ড রেটরিক এবল টু কন্টেন্ট, অর্থাৎ যুক্তি আর অলঙ্কার শাস্ত্র তর্কযুদ্ধে পারদর্শী করে তোলে। অ্যাবুয়েন্ট স্টাডিজ ইন মর্স, কথার অর্থ কি? স্টাডিজ পাস ইনটু অ্যান্ড ইনফ্লুয়েন্স ম্যাটার্স। ঠিক আছে, অর্থাৎ বিদ্যাচর্চা মানুষের অন্তরে প্রবেশ করে আচরণকে পরিশীলিত করে। তোমার আচরণ তোমার পড়াশোনার দ্বারাই কিন্তু বিচার করা হয়, মাথায় রাখতে হবে। লিখেছি আমি এখানে, নে there is no stone or impediment in the wheat but may be wrought out by fit studies। না, এমন কোনো বাধা বা প্রতিবন্ধকতা, ইম্পেডিমেন্ট কথার অর্থ কি? প্রতিবন্ধকতা। এমন কোনো বাধা বা প্রতিবন্ধকতা নেই যে যথাযথ বিদ্যাচর্চার মাধ্যমে অতিক্রম করা যায় না। লাইক অ্যাজ ডিজিজেস অফ দ্য বডি মে হ্যাভ অ্যাপ্রোপ্রিয়েট এক্সারসাইজেস, ঠিক যেমন শরীরের অসুখের জন্য আমরা কি করি? উপযুক্ত ব্যায়াম করি, উপযুক্ত ব্যায়াম আছে। বা বলিং ইজ গুড ফর দ্য স্টোন অ্যান্ড রেইনস, বল করাটা কিসের জন্য? বৃক্ক মূত্রাশয়ের জন্য ভালো। শুটিং ফর দ্য লাংস অ্যান্ড ব্রেস্ট, অর্থাৎ শুটিংটা কিসের জন্য ভালো? শুটিং করার কথার অর্থ কি? তীর চালনা করা, অর্থ হচ্ছে তীর চালনা করা। তীর চালনাটা কিসের জন্য ভালো? ফুসফুস আর বুকের জন্য ভালো। জেন্টেল ওয়াকিং ফর দ্য স্টমাক, জেন্টেল ওয়াকিং অর্থাৎ আস্তে আস্তে হাঁটা কিসের জন্য ভালো? স্টমাকের জন্য ভালো, অর্থাৎ পেটের জন্য ভালো। রাইডিং ফর দ্য হেড, রাইডিং কথার অর্থ অশ্বারোহণ, অশ্বারোহণ কিসের জন্য ভালো? মাথার জন্য ভালো। অ্যান্ড দ্য লাইক, এরকমই অনেক কিছু। So if a man's feet be wandering, let him study the mathematics। অর্থাৎ যদি কোনো মানুষের বুদ্ধি বা মতি স্থির না থাকে তাকে কি করতে হবে? তাকে করতে হবে ম্যাথমেটিক্স। আমি এইমাত্র বলছিলাম ম্যাথমেটিক্স করতে গেলে কিন্তু অত্যন্ত মনোযোগী স্থির হতে হয়। তো কেউ যদি অমনোযোগী হয় সে কিন্তু ম্যাথমেটিক্স শিখতে পারবে না, কিন্তু কেউ যদি মনোযোগ সহকারে আর অত্যন্ত ডিলিজেন্টলি করে তাহলে কিন্তু ম্যাথমেটিক্স অত্যন্ত ইজি একটা সাবজেক্ট হয়ে ওঠে। ফর ইন ডেমনস্ট্রেশনস ইফ হিজ ফিট বি কল্ড অ্যাওয়ে নেভার সো লিটিল হি মাস্ট বিগিন এগেইন। কথার অর্থ কি?
তার মতি যদি স্থির না থাকে, ভুল করলে তাকে পুনরায় অঙ্কটি শুরু করতে হবে। If his wit be not apt to distinguish or find differences, let him study the schoolmen. যদি দুটো জিনিসের মধ্যে পার্থক্য সে নিরূপণ করতে না পারে, তাহলে তাকে পণ্ডিতদের লেখা পড়তে দিতে হবে। ফর দে আর সিমিনি সেক্টর। সিমিনি সেক্টর কথার অর্থ স্প্লিটার্স অফ হেয়ার, মানে চুলচেরা বিশ্লেষণ। পণ্ডিতদের লেখা পড়লে সে চুলচেরা বিশ্লেষণটা পড়তে পারবে এবং প্রচণ্ড নিখুঁতভাবে গভীরভাবে সে পড়বে, তাই তো? আচ্ছা, তারপর আসি if he be not apt to beat over matters, যদি সেই বিষয়টা সম্পর্কে বা বিষয়টার গভীরে গিয়ে সে বুঝতে না পারে, and to call up one thing to prove and illustrate another, এবং একটি বিষয়ের সাহায্যে অন্য একটি বিষয়কে উদাহরণস্বরূপ প্রমাণ করতে না পারে, let him study the lawyers cases, তাহলে তাকে কি পড়তে দিতে হবে? তাকে পড়তে দিতে হবে আইনজীবীদের কেসগুলো। তাহলে কি হবে? সে তার মাধ্যমে জানতে পারবে যে কিভাবে বিষয়গুলোকে বুঝতে হয় এবং একটার মাধ্যমে একটা বিষয়কে অন্য বিষয়ের দ্বারা ইলাস্ট্রেট করে তাকে প্রুভ করা যায়। সো এভরি ডিফেক্ট অফ দ্য মাইন্ড মে হ্যাভ আ স্পেশাল রিসিপ্ট। তো মনের প্রত্যেকটা প্রতিবন্ধকতারই কিন্তু প্রতিকার আছে, অর্থাৎ সলিউশন আছে, রিসিপ্ট সলিউশন আছে। এইটা ছিল অফ স্টাডিজের পুরো এসেটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি খুব সহজে এবং সহজ বাংলায় বোঝানোর চেষ্টা করেছি। যদি বুঝতে না পারো যে পয়েন্টে প্রবলেম হচ্ছে, সেই পয়েন্টটা তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবে, আমি আবার তোমাদের সেটা বুঝিয়ে দেবো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? কিন্তু অফ স্টাডিজ কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট একটা এসে, তো এটাকে কিন্তু বাংলা মানে ভালো করে পড়তে পারলে, আর এটা ইজিও অত্যন্ত, কোয়েশ্চেন আসলে আরামসে লেখা যাবে, খুব একটা প্রবলেম হবে না যদি এটাকে এরকমভাবে বুঝে বুঝে পড়া যায়। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।